আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি আমার নামটা ভুলে গিয়েছো কিনা আরেকবার পরিচয়টা দিই। আমি মনিরা জাহান লিওন, তোমাদের পদার্থবিজ্ঞানের ম্যাডাম। আমি আজকে তোমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি লিখেছি, দেখতে পাচ্ছ, নিউটনিয়ান বলবিদ্যা। তো নিউটনিয়ান বলবিদ্যার প্রথমে যেটা আসবে বল ও বলের প্রকারভেদ, এই সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে ডিটেলস একটা ক্লাস নিব, আলোচনা করব। তো এই সিচুয়েশনে অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। আশা করছি যে সবাই ভালো আছে। আর সুস্থ থাকাটা খুবই জরুরি, না হলে পড়াশোনাটা ভালো হবে না। আর তোমাদের খুব সামনেই পরীক্ষা, হয়তো আর 1 মাস সময় পাবে তোমরা। এর মধ্যে সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। তো আমি যেভাবে তোমাদের ক্লাসটা নিচ্ছি, তোমরা যদি সেইভাবে একটু আমার সঙ্গে কন্টিনিউ করো, যে বইয়ের সঙ্গে একটু সংযোগ রেখে ঠিক মতো একটু পড়াশোনাটা করো, তাহলে আমার মনে হয় যে এই অধ্যায়টা, এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা তোমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারবে। তো আসলে আমরা শুরু করি নিউটনিয়ান বলবিদ্যা। বিজ্ঞানী নিউটনের নাম তোমরা সবাই জানো। ওনার বেসিক যে থিওরি গুলা, সেটা মূলত গতিবিদ্যার একটা বিশেষ অংশ দখল করে আছে, যেখানে বল ও বলের প্রকারভেদ নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। তারপর নিউটনের যে সূত্রগুলো আছে, এই বলের প্রেক্ষিতে গতির যে সূত্রগুলো আছে নিউটনের, সেই সূত্রগুলো নিয়েও আজকে একটু আলোচনা করব। তো বল কি, বাস্তবিক অর্থে বল কি, সেটা তোমরা কিভাবে বুঝো? বল বলতে ফোর্স যেটা আমরা বুঝি, সেটা কি? ধরো একজন মানুষ যখন আরেকজন মানুষকে, মানুষের সঙ্গে যখন কোনো সংঘর্ষ ঘটে বা যে কোনো কিছু, তখন সে কোনো একটা বল প্রয়োগ করে। বল প্রয়োগ করা বলতে এখানে কি, যে তোমার শক্তি, শক্তি দিয়ে তুমি কতটুকু বল প্রয়োগ করছো। কেউ হয়তো তোমাকে যদি মারতে আসে, তাহলে তুমি তাকে ঠেকাবে, তাহলে কি সেখানে একটা বল প্রয়োগ হচ্ছে এবং তুমি তাকে আটকাচ্ছ, তুমিও একটা বল প্রয়োগ করছো। তো এটাই হচ্ছে মূলত বল। তো বলের যে আহ স্বাভাবিক যে সংজ্ঞা, বা তার আগে আমি বলের ধারণাটা আরেকটু স্পষ্ট করে দিই। ধরো একটি বস্তু স্থির অবস্থায় আছে। তো স্থির বলতে যে কোনো বস্তুর উপরে কিন্তু সবসময় বল কাজ করে, এটা মাথায় রাখতে হবে। যে স্থির আছে বলতে আমরা এটা মনে করছি না যে তার উপরে কোনো বল কাজ করছে না, তার উপরে বল কাজ করছে, কিন্তু বস্তুটা স্থির আছে। তো আমরা কিভাবে এটা বুঝতে পারি? সাপোজ আমরা প্রথমেই আসি যে মহাকর্ষ বল, এটা সবাই জানে। মহাকর্ষ বল জিনিসটা কি? সেটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বল, এটাকেই আমরা বলছি মহাকর্ষ বল। আর যদি তার মধ্যে একটি পৃথিবী হয় এবং পৃথিবী অন্য বস্তুকে আকর্ষণ করছে, সেটা হলে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। তো আপাতত আমরা মহাকর্ষ যে বল, সেই বলটা দিয়ে শুরু করি। যে একটা বস্তুকে আমি এখান থেকে, ধরো এই পেনটাকে যদি ছেড়ে দিই, তাহলে এটা কি হবে? আমার ফ্লোরে এসে বা আমার মেঝেতে এসে পড়বে। তাহলে এই যে পড়লো, কেন এটা উপর দিকে গেল না? তার কারণ হচ্ছে পৃথিবীটা অনেক বৃহৎ, পৃথিবীর যে ভরটা আছে অনেক বেশি বড়, এই কলমের থেকে অনেক বেশি বল, অনেক বেশি ওজন তার কাজ করছে, অনেক বেশি ভর কাজ করছে। তাহলে সেই যার ভর বেশি, সেই তার দিকে কিন্তু ছোট বস্তুটাকে টেনে নিবে। এটাই হচ্ছে মহাকর্ষ বল। এই কলমটাও কি করছে? কলমটাও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করছে, কিন্তু কলমটার ওজন কম হওয়াতে সেটা পৃথিবীর আকর্ষণের কাছে নগণ্য হয়। পৃথিবী তার দিকে, তার কেন্দ্রের দিকে এটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এইটাই হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, এখন এই মহাকর্ষ বল, এখন বস্তুটা তো এখান থেকে গতিশীল হয়ে নিচে পড়লো। এখন সাপোজ একটা আমি একটা বস্তুকে একটি টেবিলের উপরে রাখলাম, এই কলমটাকে একটি টেবিলের উপরে রাখলাম। তো সেটি কি হচ্ছে? সেটি কিন্তু টেবিল ভেদ করে নিচে চলে যাচ্ছে না, টেবিলের উপরে স্থির অবস্থায় আছে। তাহলে টেবিলের উপরে কিভাবে এটা স্থির অবস্থায় আছে, সেটা এখন বুঝতে হবে। যে এটা কিন্তু স্থির আমি বলছি, তো স্থির থাকলেও এর উপরে কি কোনো বল কাজ করছে না, সেজন্য স্থির তা কিন্তু নয়। এর উপরে প্রথমেই আমি বলেছি যে মহাকর্ষ বলটা কাজ করবে, অর্থাৎ এর যে ওজনটা আছে সেটা কি কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। এমজি, এফ ইকুয়াল টু এমজি, এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এটি হচ্ছে এই যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন, যেটি পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। এখানে যদি একটি ছোট্ট বস্তু ধরি এন,
তাহলে এটি কি হবে, এর ওজনটা mg, w = mg। এটি পৃথিবীর কেন্দ্রের দিকে, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে এটি আকর্ষিত হবে। এটা কি বলছি, এর ওজন। এখন এটা আমি বলেছি যে ধরো একটি টেবিলের উপরে আছে, তো এখানে যদি একটি টেবিলের উপরে এটি অবস্থান করে, ধরো এটি একটি টেবিলের উপরে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কি হচ্ছে, এই টেবিলের উপরে অবস্থান যখন করছে তখন কি হচ্ছে, এর ওজনটা w = mg নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু এখানে এর যে প্রতিক্রিয়া একটা বল আছে, অর্থাৎ এই যে বস্তুটা আমি টেবিলের উপরে রেখেছি, এই বস্তুটা টেবিলের উপরে তার ওজন দিয়ে চাপ দিচ্ছে নিচের দিকে, কিন্তু টেবিলও কিন্তু একইভাবে এই বস্তুটার উপরে তার প্রতিক্রিয়া যে বলটা আছে, সেই প্রতিক্রিয়া বলটা এই বস্তুর উপরে দিবে। তখন কি হবে, প্রতিক্রিয়া বলকে আমরা প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল হচ্ছে আর, সেটা উপরের দিকে ক্রিয়াশীল, তাহলে উপরের দিকে হচ্ছে আর ক্রিয়াশীল, আর নিচের দিকে হচ্ছে ডাব্লিউ ক্রিয়াশীল, অর্থাৎ ওজন, বস্তুর ওজন, ওজন হচ্ছে ডাব্লিউ। তাহলে প্রতিক্রিয়া বল এবং ওজন যখন সমান হবে, যখন আমরা ডাব্লিউ = আর বলতে পারবো, সেই সময় এই বস্তুটা টেবিলের উপরে স্থির অবস্থায় থাকবে। এইটাই হচ্ছে আমাদের এই বস্তু স্থির কেন আছে তার উদাহরণ। এবং বস্তুটা যে স্থির আছে তার উপরে কিন্তু এক জোড়া বল কাজ করছে, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে একটি বস্তু স্থির থাকে আর গতিশীল কিভাবে হচ্ছে। এখন এটা আমি মহাকর্ষ বল দিয়ে বোঝালাম। এখন যদি একটি বস্তুকে আমি এরকম একটি তলের উপরে, এরকম একটি তলের উপরে যদি একটি বস্তুকে টেনে নিয়ে যাই এফ বলে, টেনে নিয়ে যাই এফ বল দিয়ে, তখন কি হচ্ছে, এই যে বস্তুটা আমি টেনে নিয়ে যাচ্ছি একটা সারফেসের উপর দিয়ে, এই সারফেসটা কিন্তু মসৃণ নয়, এখানে কি হবে, কিছুটা এখানে অমসৃণ একটা তল থাকবে, এবং যে বস্তুটাকে আমি টেনে নিয়ে যাব সেই বস্তুটাও কিন্তু তার নিচে যে সারফেস সেটাও কিন্তু অমসৃণ থাকবে। তাহলে এই যে দুটি তলের মধ্যে তুমি যখন এরকম ভাবে একটা বস্তুকে যখন এই তলের উপর দিয়ে টেনে নিয়ে যাবে, তখন একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বলটা কি হবে, যেদিকে তুমি বলটা প্রয়োগ করছো তার বিপরীত দিকে ঘর্ষণ বলটা কাজ করছে। তাহলে আমি এই দিকে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফ বলতে পারি, এটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করছে। ওকে, তাহলে যদি যদি এফ, যদি আমার বলটা গ্রেটার দ্যান স্মল এফ হয়, অর্থাৎ ঘর্ষণ বল অপেক্ষা আমার প্রযুক্ত বল, এই এফটাকে বলছি প্রযুক্ত বল, প্রযুক্ত বল, তাহলে ঘর্ষণ বল অপেক্ষা প্রযুক্ত বল যদি বেশি হয়, সেক্ষেত্রে বস্তুটি গতিশীল হবে, গতিশীল হবে, তাই না? আর যদি এফ = এফ হয়, অর্থাৎ ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল যদি পরস্পর সমান হয়, তাহলে বস্তুটি কিন্তু স্থির থাকবে, এই সারফেসের উপরে স্থির থাকবে। এখানে আমি এরকম আরেকটা উদাহরণ দিয়ে ঘর্ষণ বল কিভাবে কাজ করছে এবং এখানে যে একজোড়া বল কাজ করছে এবং বস্তুটা কিভাবে স্থির আছে সেটা তোমাদেরকে বললাম, যে এখানে বস্তুটি স্থির, বস্তুটি স্থির থাকবে, স্থির থাকবে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। এরপরে খেয়াল করো, আরো বল আছে, আমরা সেই বলের দিকেও যাব। যে এমন একটা বল যেটাকে আমি বলছি যে যেমন একটা নিউক্লিয়াস বা একটা পরমাণু, তার মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকছে, প্রোটন এবং নিউট্রন। তো প্রোটন এবং নিউট্রনে যে প্রোটনগুলো মিলে, প্রোটন কিন্তু প্রোটন এবং নিউট্রন মিলে যে কণাটা তৈরি করছে, তো সেই প্রোটন এবং নিউট্রন এরা কিন্তু একসঙ্গে আবদ্ধ আছে এবং এই নিউক্লিয়াসটা খুবই সুগঠিত, খুবই শক্তিশালী।
প্রোটন কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট, আর আমরা যে নিউট্রন একেবারেই চার্জহীন। তাহলে এই যে প্রোটন প্রোটন কণাগুলো পজিটিভ চার্জ হওয়া সত্ত্বেও কিন্তু তারা একসঙ্গে আছে। এখানে কিন্তু বিকর্ষণ বলটা কাজ করলেও সেখানে কিভাবে এই নিউক্লিয়াস এত বেশি স্থিতিশীল থাকে সেটা একটা বোঝার বিষয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সবল নিউক্লিয় বল কাজ করে। তারপর খেয়াল করো, গতিশীল বা চার্জিত কোনো কণা, তো চার্জিত কণা অথবা আহিত দুটি কণা, চার্জিত দুটি কণা হতে পারে, তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। তারপর হচ্ছে আবার ধরো চুম্বক, তো দুটি চুম্বকের আমরা জানি যে দুটি চুম্বককে কাছাকাছি আনলে, যদি উত্তর মেরু দক্ষিণ মেরু কাছাকাছি আনি তাহলে তারা আকর্ষণ করবে, আর বিপরীত মেরু যদি সমধর্মী মেরু হয় তাহলে তারা বিকর্ষণ করবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আরেকটা বল কাজ করছে, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। ওকে, এই যে কয়েকটা বলের নাম বললাম আমি, এগুলো সবই কিন্তু আমাদের বলের ক্লাসিফিকেশনে আসছে। তো বল হচ্ছে কি, আমি কি দেখছি যে বল, কখন আমি বল বল প্রয়োগ করছি বা আমি বল জিনিসটা বুঝছি কিভাবে, এই পর্যন্ত যে আলোচনা করলাম তাতে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে বল জিনিসটা কি, যে আমি যে জিনিসটাকে প্রয়োগ করলে একটি স্থির বস্তু স্থির থাকতে পারে বা স্থির বস্তু গতিশীল হতে পারে, অথবা একটি গতিশীল বস্তুকে স্থির করা যেতে পারে, বা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যেতে পারে, তার বেগের হ্রাস বৃদ্ধি ঘটানো যেতে পারে, সেই জিনিসটাই হচ্ছে কি বল। তাহলে বল প্রয়োগ করলে একটি স্থির বস্তু গতিশীল হতে পারে, তখন আমি বুঝতে পারছি যে একটা বল প্রয়োগ করা হয়েছে। একটা বস্তু স্থির আছে, আমি যখন তাকে ধাক্কা দিচ্ছি তখন সেটা গতিশীল হচ্ছে, তাহলে আমি বল প্রয়োগ করলাম। আবার একটি গতিশীল বস্তুর সামনে যদি আমি বাধা প্রয়োগ করি তাহলে সেটি থেমে যাবে, তাহলে সেখানেও কিন্তু আমি বল প্রয়োগ করছি। তো এইটাই হচ্ছে বল। এইগুলো গেল যে আমি বল জিনিসটা কি সেটা আমি বুঝতে পারলাম। এখন বলের সংজ্ঞা বলতে পারো বা অন্য কিছু বলতে পারো, যে সেটার শাব্দিক কথায় যে বল কাকে বলছে, অথবা তার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন কি হতে পারে, এইগুলো নিয়ে আমাদের নিউটন, বিজ্ঞানী নিউটন কি কি সূত্র দিয়েছেন সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। তো তাহলে বল আমাদের কি কি কাজে লাগছে, বা বল কিভাবে, বল কি কি কাজ করতে পারে সেইগুলোর যদি একটা লিস্ট আমরা করতে চাই, তাহলে কি দেখব যে বল হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল বস্তুকে স্থির করতে পারে, আর কি করতে পারে, গতিশীল বস্তুর গতি পরিবর্তন করতে পারে, আর হচ্ছে কি গতিশীল বস্তুর বেগের যে দিকটাও পরিবর্তন করতে পারে। কোন একটা বল হয়তো তোমার দিকে গড়িয়ে আসছে, সেটাকে তুমি যদি একটু তার দিকে পরিবর্তন করতে চাও, তাহলে তাকে যে কোনো এক সাইড থেকে একটু আঘাত করলেই দেখবা যে সেটা অন্যদিকে মুভ করেছে। তো সেক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস কিন্তু দেখলাম। আরেকটা জিনিস, আরেকটা বৈশিষ্ট্য আছে বলের, সেটা হচ্ছে কি বল কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করে। যেমন আমরা দেখলাম যে ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল বিপরীত দিকে কাজ করছে। তারপর হচ্ছে দেখলাম যে ওজন এবং হচ্ছে প্রতিক্রিয়া বল, এরাও একটা জোড়ায় কাজ করছে। তো এইভাবে বল কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করছে। এখন আমরা আসি বলের প্রকারভেদ, বল কত ধরনের হতে পারে। তো প্রথমেই হচ্ছে মহাকর্ষ বল, খুবই দুর্বল বল এটা, মহাকর্ষ মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল। 3 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল। 4 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল।
কি কি তাহলে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এখন এই চারটি সম্পর্কে প্রথমেই মহাকর্ষ বল সম্পর্কে আমরা তো আমি ডিটেলস মোটামুটি বলে ফেলেছি যে মহাকর্ষ বল কি, তোমরা অলরেডি জানো সেটা। তো মহাকর্ষ বল কিভাবে, মহাকর্ষ বলটা কিভাবে আসলে শক্তি এতটা মানে একটা বলে রূপান্তরিত হলো, এখানে কোনো একটি কণার আদান প্রদান হয়, সেটাকে বলে গ্র্যাভিটন কণা। তো আমরা মনে রাখবো যে মহাকর্ষ বল যখন দুটি বস্তুর মধ্যে গ্র্যাভিটন 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 কণার আদান প্রদান হয়, এখানে আদান প্রদানের মাধ্যমে আমি ক্যাপশনে এটা দিয়ে বোঝাচ্ছি গ্র্যাভিটন নামক এক প্রকার কণা, গ্র্যাভিটন নামক এক প্রকার কণার আদান প্রদানের মাধ্যমে মহাকর্ষ বল তৈরি হয়। আর তড়িৎচুম্বকীয় বল, এর আগে আমি তড়িৎচুম্বকীয় বল সম্পর্কে কিছুটা বলেছি, আর একটু বলছি। দুটি আহিত কণা পজিটিভ হোক নেগেটিভ হোক, অথবা পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, এরকম বিভিন্ন জিনিস হতে পারে। দুটি আহিত কণা অথবা দুটি চুম্বক মেরু, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে তাদেরকে আমরা তড়িৎচুম্বকীয় বল বলছি। তো এই তড়িৎচুম্বকীয় বল মূলত গতিশীল আহিত কণা এদের মধ্যেই বেশি কাজ করে। এবং তড়িৎচুম্বকীয় বলটা কিভাবে আসলে কাজ করছে, এখানে যেরকম গ্র্যাভিটন কণা দেখলাম, একইভাবে এখানে একটা কণা আছে, সেটাকে আমরা বলছি ফোটন কণা। তো ফোটন কণাটা হচ্ছে চার্জহীন এবং প্রায় ভরশূন্য চার্জহীন একটি কণা, এটাকে বলছি হচ্ছে ফোটন কণা। ফোটন, তাহলে ফোটন কণার আদান প্রদানের মাধ্যমে ফোটন নামক এক প্রকার কণার আদান প্রদানের মাধ্যমে আসলে তড়িৎচুম্বকীয় বল ক্রিয়া করে। এখন সবল নিউক্লিয় বল আমরা এখানে সবল নিউক্লিয় বল সম্পর্কে কিছুটা আমি বলেছি যে সবল নিউক্লিয় বল হচ্ছে কি, নিউক্লিয়ন যেগুলো আছে, নিউক্লিয়ন কাকে বলছে, একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকছে, তো প্রোটন নিউট্রনকে একত্রে হচ্ছে নিউক্লিয়ন বলা হয়। তো এই নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী এক ধরনের বল কাজ করে, এর আগেও বললাম, আমি কিছুক্ষণ আগে বলেছি যে এখানে ধনাত্মক চার্জিত যে প্রোটন কণাগুলো আছে তাদের মধ্যে কিন্তু কুলম্বের যে সূত্রটা আছে, আমরা জানি কুলম্বের সূত্রটা মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা সূত্র আছে, আবার হচ্ছে কুলম্বের সূত্রটা কিন্তু দুটি চার্জিত কণার ক্ষেত্রে আমরা ধরি কুলম্বের সূত্র। সেক্ষেত্রে হচ্ছে আমরা কুলম্বের সূত্র, যেটা একটু আমি লিখে দেখাই, এটা তোমরা অবশ্যই জানো কুলম্বের সূত্রটা, সেটা হচ্ছে এই দুটি চার্জিত কণার মধ্যে যে বল কাজ করে, F ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। তো এখন দুটি চার্জিত কণা, একটি যদি প্লাস একটি মাইনাস হয়, অথবা দুটি প্লাস হোক, সেটা যাই হোক, তো সেক্ষেত্রে দুটি চার্জিত কণার মধ্যে যে বল, আকর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো সেই সমানুপাতিক টুকু 1/4πε0। এখানে এই সূত্রটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি চার্জিত কণাদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই যে এই সূত্র অনুযায়ী আমরা যদি দুটি প্রোটন কণার কথা চিন্তা করি, তাহলে কি হবে, এখানে এদের মধ্যে আকর্ষণ ঘটবে, কিন্তু যদি দুটি প্রোটন কণা হয়, এরা যদি দুটি প্রোটন কণা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, তাই না? উভয়ের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে বিকর্ষণ বল। তো এই বিকর্ষণ বলটা কিন্তু, বিকর্ষণ বলের কারণে প্রোটনগুলোর একসঙ্গে থাকার কোনো সম্ভাবনা ছিল না, থাকার কথা নয়, কিন্তু কোনো একটা শক্তিশালী একটা কণার আদান প্রদানের কারণে এখানে খুবই শক্তিশালী একটা সবল নিউক্লিয় বল কাজ করে।
যার কারণে নিউক্লিয়াসটা খুবই স্থিতিশীল হয়। তাহলে যে নিউক্লিয়নগুলোর মধ্যে এক ধরনের শক্তিশালী যে বলটা কাজ করে, যার কারণে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা প্রোটনগুলো যে আলাদা হওয়ার কথা বা ওখানে স্থিতিশীল থাকবে না, বিকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসের অস্তিত্ব থাকার কথা নয়, কিন্তু সেটা হচ্ছে না। না হয়ে এখানে সবল এক ধরনের নিউক্লিয় বল থাকে, যে বলের কারণেই আসলে নিউক্লিয়নগুলো স্থিতিশীল হয় এবং নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। তো এখানে কিন্তু এক ধরনের কণা আছে যেটার কারণে সবল নিউক্লিয় বল কাজ করে। তো এই যে এর আগে আমরা বলেছি গ্র্যাভিটেশন করার আদান প্রদানের মাধ্যমে এখানে মহাকর্ষ বল কাজ করছে, তড়িৎ চুম্বকীয় বলের উৎপত্তি হচ্ছে ফোটন করার আদান প্রদানের মাধ্যমে। তাহলে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে হচ্ছে মেসন নামক এক ধরনের কণা, মেসন কণার আদান প্রদানের মাধ্যমে। ওকে, তাহলে তোমরা একটু যদি খেয়াল করো যে এখানে মেসন কণাটা এতই বেশি শক্তিশালী যে এখানে কিন্তু আমরা সবল নিউক্লিয় বলের অস্তিত্ব এই মেসন কণার আদান প্রদানের মাধ্যমে আসছে। দুর্বল নিউক্লিয় বল কোনগুলো? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে আমরা জানি যে ভারী মৌলগুলো, প্রকৃতিতে যে ভারী মৌলগুলো আছে সেই মৌলগুলো স্থিতিশীল নয়। তো এই যে ভারী যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর মধ্যে আমরা বলতে পারি থোরিয়াম, তারপর ইউরেনিয়াম, এ ধরনের বিভিন্ন ভারী মৌল। সেগুলো কি হয়, প্রাকৃতিকভাবেই সেগুলো নিউক্লিয়াসটা অনেক ভারী হওয়ার কারণে সেটা স্থিতিশীল হয় না, সেখান থেকে আলফা বেটা গামা রশ্মি নির্গত হয়, তাই না? আলফা বেটা এবং গামা রশ্মি নির্গত হয়। এই আলফা বেটা গামা রশ্মি নির্গত হয়ে সেখানে কি হয়, সেটি একটি ভারী নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসে পৃথক হয়ে যায় এবং ভিন্ন দুটি মৌল গঠন করে। তো এই যে এদের মধ্যে এই আলফা বেটা গামা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে আলফা বেটা গামা রশ্মি নির্গত হয়, ওকে, তো এইটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, এখন আমরা এই যে তিন রকমের বল দেখলাম, চারটা প্রকৃতিতে এই যে চারটা বল আছে এগুলোকে বলে মৌলিক বল, চারটি মৌলিক বল। এই চারটি মৌলিক বল তোমরা মুখস্থ রাখবে। চারটি মৌলিক বল সম্পর্কে তোমাদের হয়তো এমসিকিউতে প্রশ্ন হতে পারে এই বলগুলো সম্পর্কে, তো তোমরা এইগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবে। এখন আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ব। নিউটনের গতিসূত্রগুলো এখন কিছুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিউটনের গতিসূত্র, নিউটনের গতি সম্পর্কিত তিনটি সূত্র আছে। এক নাম্বার জড়তার সূত্র, দুই নাম্বার হচ্ছে ভরবেগের সূত্র। আচ্ছা, প্রথম সূত্র ওকে, প্রথম সূত্র আমরা বলছি যে প্রথম সূত্র এর আগে অলরেডি বলা হয়ে গেছে খানিকটা। সেটা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর হচ্ছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থেকে যাবে। অর্থাৎ বল এখানে এটাকে বলে জড়তার সূত্র। এটাই হচ্ছে জড়তা, যে একটি বস্তুকে যদি স্থির থাকে, তাকে বল প্রয়োগ না করা হলে সে স্থির থাকবে, এটা তার মধ্যে স্থিতি জড়তা কাজ করবে। আর হচ্ছে গতি জড়তা কাজ করবে যখন একটা গতিশীল বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে, সে গতিশীলই আছে, সেটা হচ্ছে গতি জড়তা। তো এগুলোর অনেক উদাহরণ আমরা দেখতে পাই। সেগুলা যেমন হচ্ছে অনেক ধরনের উদাহরণ আছে যে গতিশীল বস্তু, যখন একটা বাসের ভিতরে একজন যাত্রী
আছেন, বাসের ভিতরে যখন যাত্রীরা থাকে তখন কি হয়, বাসটা যখন চলতে শুরু করে তখন কি হয়, লোকটা স্থির আছেন। তো স্থির থাকার কারণে সে কিন্তু যখন বাসটা স্টার্ট করে তখন তিনি তার স্থিতি জড়তার কারণে কিছুটা পিছনের দিকে সরে যান। এটা হচ্ছে একটা স্থিতি জড়তার উদাহরণ। একই উদাহরণ দিয়ে বলা যায় যখন বাসটা থামানো হয় তখন কি, লোকটি তো গতিশীল ছিল, কিন্তু যে মুহূর্তে বাসটা থামানো হচ্ছে তখন সে কি হয়, গতির কারণে সে কিছুটা সামনের দিকে, যখন স্টপ করা হয় তখন স্থির করা হয় বাসটিকে, তখন সে এই জড়তার জন্য, গতি জড়তার জন্য সেই আরেকটু সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে স্থির জড়তা এবং গতি জড়তার ভালো একটা উদাহরণ। এরকম আরো অনেক উদাহরণ আছে, সেগুলা তোমরা অবশ্যই জানো বা তোমরা পড়লে যে জানতে পারবে। আমি সূত্রটা তাহলে কি বললাম, সূত্রটা হচ্ছে কি, বল প্রয়োগ না করলে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে থাকবে। এটাকে জড়তার সূত্র বলে, জড়তার সূত্র বলে। ওকে, জড়তার সূত্র বলে। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগ। ভরবেগ কাকে বলি আমি সেটা বুঝি, যে একটা বস্তুর ভর এবং বেগের গুণফল, সেটা হচ্ছে ভরবেগ। খুব সাধারণ জিনিস। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, ভর বেগ পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ হচ্ছে ভর এন গুণ বেগ, ভরবেগ। ওকে, তাহলে ভরবেগের, এটা হচ্ছে ভরবেগের সূত্র। সেটা হচ্ছে কি, যে ভরবেগের বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। আচ্ছা, হারের সমানুপাতিক, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ যদি বল এফ প্রযুক্ত করা হয়, এফ ইজ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তাই না? বা এখানে ডিএমভি, বা আমি যদি বলি পরিবর্তনের হার ডিপি ভাগ ডিটি, এটাও লেখা যায়, তাই না? ভরবেগের পরিবর্তনের হার, এটা দিয়েও আমি প্রকাশ করতে পারি। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তো এখানে আমি পি যদি বলি, পি হচ্ছে কি এমভি, তাই না? এখান থেকে দেখো, আমি যদি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে লিখি তাহলে আসবে ডিপি ভাগ ডিটি, তাই না? তাহলে এখান থেকে আমরা কে ইনটু ডিপি ভাগ ডিটি এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে কে ইনটু ডিএমভি ভাগ ডিটি, এখান থেকে এম যেহেতু কনস্ট্যান্ট আমি এটাকে বাইরে আনতে পারি, এম ডিভি বাই ডিটি, তাহলে কে। আর এখানে কে এর মানটা আমি এখানে এম এবং এ এই মানগুলো যদি আমি এক একক ধরি তাহলে কে ইকুয়াল টু আসবে 1, সেক্ষেত্রে এম ইকুয়াল টু এম। এই যে সূত্রটা আমি পেলাম, এই সূত্র দিয়ে কিন্তু আমি বলের মানটা বের করতে পারি। তো এটাই হচ্ছে বলের মান এফ ইকুয়াল টু এম এ। তো দ্বিতীয় সূত্রটা আমরা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা তোমরা মনে রাখবে। আর তৃতীয় সূত্র, এখন আমরা থার্ড সূত্রটা নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তৃতীয় সূত্রটা হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, ক্রিয়া বল, অর্থাৎ সেটা হচ্ছে ক্রিয়া বল। তৃতীয় সূত্র, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান সমান ও বিপরীতমুখী। অর্থাৎ
এটা আমরা এর আগেও উদাহরণ দেখেছি যে টেবিলের উপরে যখন একটি বইকে রেখেছিলাম স্থির ছিল, তার উপরে ক্রিয়াবল যদি বলো তাহলে সেটা বই কর্তৃক প্রযুক্ত যে ওজন সেটা হচ্ছে ক্রিয়াবল, আর প্রতিক্রিয়া বল হচ্ছে বিপরীত দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী, এটা হচ্ছে তৃতীয় সূত্র। তো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে, তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে বাসায় প্রিপারেশন নিবে, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ।